বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলাতে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শের কথা জানা যাচ্ছে। তবে সেসব উপেক্ষা করেই এগোতে চাইছে দলটি। শীর্ষ পদে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়া এবং হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে। ৭৫ বছর বয়সে এই দলের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা যেমন রয়েছে, তেমনি এর অভ্যন্তরেও আছে অনিশ্চয়তা। প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে, কোন পথে এগোতে চেষ্টা করছে তারা, এসব নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌমিত্র শুভ্র, আমার সঙ্গে রয়েছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদের, প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আওয়ামী লীগ এর আগেও বিভিন্ন সময় সংকটে পড়েছে। আগের পরিস্থিতিগুলো, প্রতিকূল পরিস্থিতিগুলো উতরে আসা আওয়ামী লীগের জন্য এবারের যে ঘটনা প্রবাহ, সেটি কি ধরনের বাস্তবতা সামনে নিয়ে এসেছে? আসলে এবারের পরিস্থিতিটাই ভিন্ন। আওয়ামী লীগের পরিণতিটাই হয়েছে এবার একটা ভিন্ন ধরনের। সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের টানা 15.5 বছরের শাসনের পতন হয়েছে, সেটি একটি বিষয়। পাশাপাশি আওয়ামী লীগের তকমা জুটেছে ফেসিবাদের। এছাড়া গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে হত্যাকাণ্ড বা সেটা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে। তো এই বিষয়গুলো একটা ভিন্ন পরিস্থিতি আওয়ামী লীগের জন্য। এর আগে 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা এবং আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই পরিস্থিতি আওয়ামী লীগ সামলে উঠেছিল। সেটা সামলে উঠতে তাদের 21 বছর সময় লেগেছিল। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরত আসতে পেরেছিল। আর এবারের পরিস্থিতিটা ভিন্ন আগের পরিস্থিতিগুলোর থেকে তুলনায়। সেটা আমি এই কারণেই বলছি যে এবার একদিকে যেমন গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে, ফেসিবাদের তকমা জুটেছে, অন্যদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনে দুর্নীতি, লুটপাটের, অর্থ পাচারের ব্যাপক অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে, সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে। আর এছাড়াও যেটা হয়েছে যে আওয়ামী লীগের নেতারা এই ধরনের অভিযোগের প্রেক্ষাপটে বা গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তাদের একটা বড় অংশ বিদেশে পালিয়ে গেছেন, আর দেশের ভিতরেও অনেকে পালিয়ে রয়েছেন। ফলে এই যে নৈতিকতার প্রশ্ন, পাশাপাশি ফেসিবাদের তকমা, এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের ফেরত আসার ক্ষেত্রে একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা, সেটাও তাদের বিবেচনা নিতে হবে। অন্তর্বর্তী সরকারের গঠনের একেবারে শুরুর দিকের একটি কথা যদি মনে করতে চাই, তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিসরে পুনর্গঠনের চেয়ে বরং দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে বেশি আলোচনা দেখা গেছে। তো এর মধ্যে যে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের জন্য বিভিন্ন থেকে রাজনৈতিক চাপ বা পরামর্শের ব্যাপারে কি জানা যাচ্ছে? এ ব্যাপারে দলটির ভেতরে কি ধরনের ভাবনা কাজ করছে? দলটির আসলে আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃত্ব, সেখানে পরিবর্তনের কোনো চিন্তা দেখা যাচ্ছে না। দলটির বিভিন্ন পর্যায়ে আমি কথা বলেছি, যারা বিদেশে পালিয়ে গেছেন, যারা দেশে পালিয়ে আছেন, আত্মগোপনে আছেন, তাদের অনেকের সাথে আমি কথা বলেছি। সেখানে যেটা মনে হয়েছে যে শেখ হাসিনাকে তারা তার শীর্ষ পদ থেকে সরাবেন, এরকম কোনো চিন্তা এখন পর্যন্ত দলটির ভেতরে নেই। শেখ হাসিনার নেতৃত্বেই তারা দলকে ঘুরে দাঁড়ানোর কৌশল নেওয়ার চিন্তা করছেন, দলকে ঘুরে দাঁড়ানোর জন্য কর্মসূচি নেওয়ার চিন্তা করছেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে শীর্ষ নেতৃত্ব যারা পালিয়ে গেছেন, যারা দেশের ভেতরে আছেন পালিয়ে, তাদের মধ্যে, যারা দেশের ভেতরে আছেন তৃণমূলের নেতাকর্মী, তাদের মধ্যে নেতৃত্বের প্রতি কিছুটা ক্ষোভ আছে, কিছুটা হতাশা আছে। ক্ষোভ আছে এই কারণে যে তারা শেষ মুহূর্তে কোনো বার্তা পাননি, কোনো নির্দেশনা পাননি। তারা মনে করছেন যে আওয়ামী লীগ যে দীর্ঘ সময় শাসন করেছে, সেখানে একটা বিরাজনীতিকরণ করা হয়েছিল। যারা ত্যাগী নেতাকর্মী, তারা সেখানে জায়গা পায়নি, অনেক সুবিধাবাদী লোক জায়গা পেয়েছিল, যার ফলেই আজকের এই পরিণতি। এবং এই ক্ষোভ থাকার পরেও তারা মনে করছে যে শেখ হাসিনার নেতৃত্বেই তাদের এগোতে হবে। তারা কর্মসূচি দিচ্ছেন বটে, কিন্তু মাঠে তাদের নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। ফলে সেই আস্থার সংকটের প্রভাব বা কিভাবে আসলে তারা এই তাদের কর্মসূচি বা অন্যান্য রাজনৈতিক তৎপরতাগুলো চালানোর কথা ভাবছেন বা কি করছেন? এখানে দেশের ভেতরে যারা পালিয়ে আছেন, তাদের মধ্যে এক ধরনের আস্থার সংকট আছে নেতৃত্বের প্রতি। এই কারণে আছে যে নেতৃত্ব বাইরে বসে, তারা দেশ থেকে পালিয়ে গিয়ে বাইরে বসে সেখান থেকে তারা কর্মসূচি দিচ্ছেন, দলের ওয়েবসাইট ব্যবহার করে বা সামাজিক মাধ্যম ব্যবহার করে। কিন্তু দলের ভেতরের বাস্তবতা কতটা, সেটা তারা কতটা বিবেচনায় নিচ্ছেন, সেই জায়গাটাতেই একটা মতপার্থক্য বা আস্থার একটা অভাব তৈরি হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, যেমন বগুড়ায়, রাজশাহীতে, চট্টগ্রামে, সিলেটে, এই জেলাগুলোতে আমি আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন এরকম কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তারা যেটা ক্ষোভ প্রকাশ করছিলেন যে
তারা বাংলাদেশের যে এখন বাস্তবতা, তাদের প্রতিপক্ষ এখন অনেকগুলো প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তারা যখনই মাঠে নামছেন তখন তারা রাজনৈতিক বিভিন্ন পক্ষ তাদেরকে বাধা সৃষ্টি করছেন, অন্যদিকে গ্রেপ্তারের আতঙ্ক, তারা পালিয়ে বেড়াচ্ছেন, তারা সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন। তাদের যে বাস্তবতা, রাস্তায় নামলেই গ্রেপ্তার হতে পারেন, হামলার শিকার হতে পারেন অন্য কোনো পক্ষের, অন্য কোনো রাজনৈতিক দলের, এই অবস্থাটা মানে যারা বিদেশে রয়েছেন, বিদেশে থেকে দলে মানে কর্মসূচি দিচ্ছেন, কতটা বিবেচনায় নিচ্ছেন সেই প্রশ্ন তারা তুলছেন। যেমন গত 18ই ফেব্রুয়ারি হরতালের কর্মসূচি দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু মাঠে কোনো উপস্থিতি দৃশ্যমান হয়নি। তো মাঠের নেতারা মনে করছেন যে এটা এক ধরনের হাস্যকর বা হাস্যরসের সৃষ্টি করছে রাজনীতিতে, আওয়ামী লীগকে একদিকে হাস্যরসের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে তারা মনে করছেন যে নেতৃত্বের মাঠের বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের কিন্তু এই দিকে অন্য পক্ষের, অর্থাৎ আমি বলতে চাইছি যারা দেশের বাইরে থেকে কর্মসূচি ঘোষণা করছেন, তাদের বক্তব্য কি জানতে পেরেছেন? তারা কোন রকম দৃশ্যমান উপস্থিতি ছাড়াও কেন কর্মসূচি ঘোষণা করছেন? তাতে কি লাভ হচ্ছে তাদের? বিদেশে যারা আছেন তারা যেটা হচ্ছে যে, যেমন ভারত, যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বিভিন্ন জায়গায় যারা গেছেন, পালিয়ে গেছেন, তারা তাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি করেছেন গত মানে অন্তর্বর্তী সরকারের 6 মাসে বা তাদের পতনের পর 6 মাসে। সেই যোগাযোগের ভিত্তিতে তারা মনে করছেন যে দেশের ভেতরে যদি দলকে সংগঠিত করতে হয়, তাদের যুক্তি সেটা হচ্ছে যে কর্মসূচি দিয়ে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে হবে। এবং তারা যেহেতু এই যে বাস্তবতাগুলো আসছে, যে অভিযোগগুলো আসছে, সেগুলোর কোনোটাই স্বীকার করছেন না, এমনকি অনুশোচনাও করছেন না, ক্ষমা চাওয়ার বিষয়ে অনেকে বলছেন, সেগুলো তাদের মধ্যে এখন পর্যন্ত নেই। ফলে তারা তাদের পুরনো অবস্থান থেকেই সংগঠিত করার চেষ্টা। সেখানে তারা মনে করছেন কর্মসূচি দিলে নেতারা হয়তো উজ্জীবিত হবে, যতটুকু পালন করা যায় বা না যায় কর্মসূচিটা অব্যাহত রাখতে হবে, সে কারণেই তারা কর্মসূচিগুলো দিচ্ছেন। তবে এর মধ্যেও যে আপনি যে আওয়ামী লীগ নেতাকর্মী বা যারা দেশে রয়েছেন, আত্মগোপন রয়েছে, তাদের শঙ্কার কথা বলছিলেন, তার মধ্যে অপারেশন ডেভিল হান্ট চলছে, যেখানে আগের কোনো অপরাধের অভিযোগ থাকলে তাদেরকে গ্রেপ্তার করার একরকম অঙ্গীকার সরকারের তরফে রয়েছে। আবার এইদিকে নিষিদ্ধ করার ব্যাপারে একটা অনেকেই সরব, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এটি বলছেন। ফলে নেতাকর্মীদের মধ্যে নিষিদ্ধ হওয়া নিয়ে কোনো রকম শঙ্কা, ভয় বা কোনো প্রতিক্রিয়া পেয়েছেন? নানান রকম প্রতিক্রিয়া পেয়েছে। তবে এর আগে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে তারা যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ দেশে এবং দেশের বাইরে করার চেষ্টা করছে, বিদেশ থেকে যারা করছেন, এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে একটি প্রতিবেদন দিয়েছে জুলাই অভ্যুত্থানকে ঘিরে, সেটা নিয়েও তাদের মধ্যে এক ধরনের বিষয় আছে। তারা একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে মনে হয়েছে, সেটা আমি পরের দিকে আসতে পারি। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই, যেটা আপনি প্রশ্ন করছিলেন যে যদি নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধের জায়গাটাতে মিশ্র প্রতিক্রিয়া আমি পেয়েছি। দেশের ভেতরে এবং বাইরে যারা আছেন, দেশের ভেতরে যারা আছেন, পালিয়ে আছেন, তাদের অনেকের যোগাযোগ বিচ্ছিন্ন, অনেকে এখনো হয়তো যোগাযোগ করছেন কোনোভাবে, কিন্তু নেতাদের সাথে মানে নিয়মিত যোগাযোগ সেটা হচ্ছে না। ফলে তারা বুঝতে পারছেন না যে কি হবে। ফলে নিষিদ্ধ করলে কি হতে পারে, ভবিষ্যৎ কি হবে, দল আর দাঁড়াতে পারবে কিনা, রাজনীতি ফিরতে পারবে কিনা, এই শঙ্কা বা এই ভয় তাদের মধ্যে আছে যারা তৃণমূলে আছে। কিন্তু যারা বিদেশে আছেন, তাদের বেশ কয়েকজন নেতার সাথে আমি কথা বলেছি, শীর্ষ পর্যায়েরই কয়েকজন নেতা, তারা যেটা বলছেন যে যদি নিষিদ্ধ করা হয় এটাকে তারা আমলে নিচ্ছেন না। তারা মনে করছেন যে যে সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকার নির্বাচিত সরকার নয়, তারা নিষিদ্ধ করলে এটা তারা আমলে নেওয়ার কিছু নেই। এবং তাদের কেউ কেউ আবার বলছেন যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে, সেটা তাদের জন্য সহানুভূতিও বাড়াতে পারে এবং আন্তর্জাতিকভাবেও তারা এটার জন্য লাভবান হতে পারেন, যেহেতু তাদের অতীত গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে ছিল। এটা তাদের যুক্তি, তারা বলছেন। কিন্তু আসলে লাভ লোকসানের হিসাবটা পরে বোঝা যাবে কখন সিদ্ধান্ত আসে। আপনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন সেটির কথা বলছিলেন, সেখানে বক্তব্য এসেছে যে একেবারে গণঅভ্যুত্থান দমনে যে নির্বিচারে গুলি চালানোর কথা বলেছে, সেখানে একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনার নির্দেশ রয়েছে, এমন একটা ভাষ্য তাদের প্রতিবেদনে পাওয়া যায়। তো এই ভাষ্যটি জাতিসংঘের প্রতিবেদন, যদি একটা আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে, সেটি আপনি বলছিলেন নেতাকর্মীদের মধ্যে এক ধরনের তাদেরকে খানিকটা বিস্মিতই করেছে বলছিলেন। কেন তারা বিস্মিত হচ্ছেন? যেটা হচ্ছে যে গত 2 মাসে আওয়ামী লীগের দিক থেকে যতই মানে যোগাযোগের অভাব থাক বা যাই থাক, তারা কিছুটা চেষ্টা করেছে যে দলের ঢাকায় বা বাংলাদেশের ভেতরে সংগঠিত করা, বিদেশে নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা। তো সেই জায়গাটাতে
এই জাতিসংঘের বিষয়টা একটা বড় ধরনের, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই বক্তব্য একটা ধাক্কা বলা যেতে বড় পারে। ধরনের ধাক্কা দিয়েছে। এটা বিভিন্ন পর্যায়ে নেতাদের, দেশে বিদেশে তাদের যারা পালিয়ে আছে তাদের সাথে কথা বলে আমার মনে হয়েছে যে তারা একটা ধাক্কা খেয়েছে। একই সঙ্গে তারা মনে করছে যে যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে যে যুক্তিতে বলা হয়েছে, তারা মনে করছে যে অন্তর্বর্তী সরকারের সময় যে কর্মকর্তাদের কথা সাক্ষী হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের বক্তব্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তা বা বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, তারা কতটা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছে সেই প্রশ্নটা আওয়ামী লীগের দিক থেকে তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্রে যারা আছেন আওয়ামী লীগের নেতা এবং ব্রিটেনে যারা আছেন আওয়ামী লীগের নেতা পালিয়ে গেছেন, তারা এখন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞদের নিয়ে এই তাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তারা যুক্তি তুলে ধরার চেষ্টা করছেন এবং সেটা নিয়ে তারা আন্তর্জাতিক মহলে, যেহেতু এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হয়, ফলে এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এটা তাদেরকে প্রশ্নের মুখে ফেলছে, ফলে এর একটা জবাব দেওয়া দরকার বলে তারা মনে করছেন। ফলে আওয়ামী লীগের দিক থেকে বাইরে, দেশের বাইরে এই উদ্যোগটা আছে, তারা এটাতে আইনগত বিষয় তাদের প্রশ্নের ব্যাপারে যুক্তিগুলো তুলে ধরে তারা একটা জবাব দেবেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছেও তারা দেবেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কাছেও তারা তাদের বক্তব্যটা পাঠাবেন, এমনটা জানা গেছে। আচ্ছা, এই বাস্তবতায় সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যারা অপরাধ করেননি বা কোনো রকম নিপীড়নের সঙ্গে জড়িত নন, তারা ক্ষমা চেয়ে মূলধারায় ফিরতে পারেন, এমনকি নির্বাচন করলেও আপত্তি নেই। তো সরকার দিক থেকে এমন বক্তব্য কি ধারণা দেয়? আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এ নিয়ে কিন্তু অনেকদিন ধরেই বিতর্ক চলছে সরকারের শুরু থেকেই। এখন বিষয়টাকে নতুন করে সামনে আনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। তো সরকারের দিক থেকে কিন্তু এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও কিন্তু বলেছেন যে নিষিদ্ধ করার কোনো চিন্তা নেই, এর আগে বেশ আগে বলেছেন সরকারের শুরুর দিকে, এবং সরকারের আরো বিভিন্ন পর্যায় থেকে এই ধরনের বক্তব্য এসেছিল। রাজনৈতিক দলগুলোর দিকে যদি তাকাই, অন্যতম প্রধান দল এখন সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি, তারাও কিন্তু মানে আওয়ামী লীগকে মানে দল হিসেবে নিষিদ্ধ করার পক্ষে নয়, তাদের নেতাদের বক্তব্যে এমন ইঙ্গিতই মেলে। তো এখন সরকারের দিক থেকে যে বক্তব্য আসছে, সেখানে যদিও বক্তব্য আসছে নিষিদ্ধ করার চাপ সরকারের উপরে আছে দেশের ভেতরে, কিন্তু একটা আন্তর্জাতিক একটা চাপ সরকারের উপরে থাকতে পারে। মানে সরকারের একাধিক উপদেষ্টার সাথে আমার কথা বলে মনে হয়েছে যে তারা ধারণা করেন যে আন্তর্জাতিক কোনো চাপ যদি আসে বা একটা দলকে নিষিদ্ধ করা, এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে প্রতিবেদনটা এসেছে সেখানেও কিন্তু নিষিদ্ধ করার কথা বলা হয়নি, সেখানেও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষেই বক্তব্যটা এসেছে। যদিও তারা অভিযোগ বা যে বিষয়গুলো এসছে, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, সেগুলোর বিচারের কথা জোর দিয়েছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের কথা আসেনি। ফলে সরকারের মধ্যে একটা দোটানা আছে, কাজ করছে। তারা যে ধরনের রাজনীতি দীর্ঘদিন ধরে করে এসেছে এবং সর্বশেষ 15 বছরের ঘটনা প্রবাহে তাদের দায়, এইগুলোর মধ্য দিয়ে তারা সামনের দিনে নিজেদের রাজনীতির জন্য নতুন কোনো দর্শন, কোনো নতুন গতিপথ ঠিক করেছেন বা সে ব্যাপারে কিছু বলছেন? আওয়ামী লীগ যেটা মনে হয়েছে যে এখন পরিস্থিতি যা হচ্ছে সেটার ভিত্তিতেই তারা এগোচ্ছে, সেইভাবে যে একটা বড় ধরনের কৌশল নিয়ে এগোনো সেটা বোধহয় এখনো হয়নি আমার কাছে, যেটা মনে হয়েছে কথা বলে বিভিন্ন পর্যায়ে। তবে নির্বাচন যখন সামনে আসবে তখন রাজনীতির গতিপথ নানান ধরনের মেরুকরণ হতে পারে, সেই জন্য একটা অপেক্ষা রয়েছে। সেটাও আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে পারা না পারা সেই প্রশ্নও আছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, যেমন লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমদ, তিনি আওয়ামী লীগ নিয়ে বই লিখেছেন, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর 54 বছরের যে গতি বা যে ধারা দেখা যাচ্ছে, তাতে কখনোই কোনো রাজনৈতিক দল কেউ ক্ষমা চায়নি বা কোনো তার কর্মকাণ্ডের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য অনুশোচনাও করেনি। তো আওয়ামী লীগ হয়তো সেভাবেই এগোচ্ছে, কিন্তু এবারের প্রেক্ষাপটটা বা রাজনৈতিক পরিবর্তন যে একটা হওয়ার কথা, যেটা আকাঙ্ক্ষা, সেখানে আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত বিবেচনা করবে কিনা সেটা এখনই বলা মুশকিল আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ কাদির কল্লোল সময় দেওয়ার জন্য।